স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের তক্ক যুক্তি গপ্পে। আজকে তক্ক যুক্তির বিষয় রাষ্ট্রপতি নির্বাচন ছিন্নমূল 6 বিধায়ক, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনারা অবশ্যই জেনে গেছেন নিউজ মিডিয়ার মাধ্যমে যে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস প্রেস মিট করেছে, সাংবাদিক সম্মেলন করেছে। সেখানে ওনারা এই বিষয়ে করেছেন যে জাতীয় কমিটির তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় উনি জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমকে, এবং পাশাপাশি অবশ্যই আপনারাও জেনে গেছেন যে ত্রিপুরা রাজ্যের যে 6 জন বিধায়ক আছেন, এই 6 জন বিধায়কের সাথে সম্পর্ক ছিন্ন করেছে জাতীয় তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আলোচনা হবে এবং আজকের আলোচনায় আছেন আমার সাথে এদিকে অশোক সিনহা, যিনি বিজেপি দল থেকে প্রতিনিধিত্ব করছেন। স্বাগত অশোক বাবু। এবং একজন বিদ্বজন এই বিষয়ে চর্চা করেন রাজনৈতিক বিষয়ে আছেন সুশান্ত চৌধুরী, যিনি তৃণমূল কংগ্রেস থেকে আছেন। স্বাগত জানাচ্ছি সুশান্ত বাবু। আছেন শ্যামল রায়, যিনি ফরওয়ার্ড ব্লক থেকে প্রতিনিধিত্ব করছেন, আবার তিনি উত্তর পূর্বাঞ্চল ফরওয়ার্ড ব্লক প্রভারী। তাহলে এই বিষয়ে আলোচনার জন্য আমরা অতিথিদের আহ্বান করেছি। ওনারা আজকের সঙ্গে ওনারা আমাদেরকে এই বিষয়ে আলোচনার জন্য সম্মতি জানিয়েছেন এবং এসে পৌঁছে গেছেন। প্রথমে যাব সুশান্ত বাবুর কাছে। সুশান্ত বাবু, বিষয়টা একটু পরিষ্কার করবেন, কি হয়েছে ঘটনাটা? আসলে ঘটনা তো আপনারা যা শুনেছেন আমরাও তা শুনেছি। আজকে হঠাৎ করে বিকেলবেলা শুনতে পেলাম বা টিভির পর্দায় দেখতে পেলাম, সারা রাজ্যের মানুষও দেখতে পেয়েছে যে তৃণমূলের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবাংলার যিনি মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করলেন যে ত্রিপুরা রাজ্যের যারা বিধায়ক রয়েছে তৃণমূল কংগ্রেসের, তাদের সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছে এবং সব্যসাচী দত্তকে নতুন করে ত্রিপুরা রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে মুকুল রায়ের জায়গাতে। সব্যসাচী দত্ত উনি আগেও দায়িত্বে ছিলেন, বিধাননগরের মেয়র এবং বিধায়ক। তো কিছুক্ষণ আগে আমাদের একটা সাংবাদিক সম্মেলন ছিল। এটা আনএক্সপেক্টেড যে সাডেনলি উইদাউট এনি প্রায়র কনসালটেশন উইথ দ্য এমএলএস, বিধায়কদের সঙ্গে কোনো ধরনের কথা না বলে, কোনো নেতৃত্বের সাথে কোনো কথা না বলে সাডেনলি একটা হঠকারী সিদ্ধান্ত এভাবে দলের হাইকমান্ড থেকে নিয়ে নেওয়া হলো। এবং সেই প্রসঙ্গে আমাদের দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আমাদের দলের যিনি সভাপতি এবং পরিষদীয় দলনেতা যথাক্রমে আশিস কুমার সাহা এবং দিবাচন্দ্র রাঙ্খল সাংবাদিক সম্মেলন ডেকে তার খোলাসা করেছেন। তো বাস এতটুকুই আমরা জানি এবং আগামী দিনে দেখা যাক। আমাদের নেতৃবৃন্দরা সারা রাজ্য থেকে আগামী 2-1 দিনের মধ্যে আমরা কথা বলবো, বসে নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে সেটা রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে। আপনি বলছেন বিষয়টা হঠাৎ করে, আসলে হঠাৎ করে ঘটনাটা কি? কোন বিষয়ের উপর ভিত্তি করে ওনারা এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে বলে আপনি মনে করছেন? এটা বহু চর্চিত বিষয়। দেখুন, একটা জিনিস, আমরা যখন কংগ্রেসে ছিলাম, ডক্টর সিনহা এখানে আছেন যিনি বিজেপিকে প্রতিনিধিত্ব করছেন, আমরা একসঙ্গেই কংগ্রেসে ছিলাম। কংগ্রেস দলটা ছাড়ার কারণ কি ছিল? কংগ্রেস দলটা ছাড়ার কারণ ছিল যে সিপিআইএম এর সঙ্গে কোনো ধরনের গাঁটছড়া বা সম্পর্ক আমরা মেনে নেব না, কারণ সিপিএম এর সঙ্গে আমরা লড়াইটা করছি। এবং সেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে জোট হয়েছে 16 বিধানসভা নির্বাচনে, যেই 16 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি সিপিএম কে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইটা লড়েছে, সেখানে নির্বাচনী লড়াইটা লড়েছে, তাদের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে, কংগ্রেস এবং সিপিএম এর। তার বিরোধিতা করে আমরা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ত্যাগ করে আমরা তৃণমূল কংগ্রেসে গেছি। আমরা কেন তৃণমূল কংগ্রেসে গেছি? আমাদের একটা ধারণা ছিল, একটা আস্থা ছিল, একটা বিশ্বাস ছিল যে যেহেতু মমতা ব্যানার্জি সিপিএম বিরোধিতা করে রাজনীতিটা করেন, মমতা ব্যানার্জি ছোট দল হলেও কম্পারেটিভলি সিপিএম বিরোধিতা করার জন্য উনি হচ্ছেন একটা আদর্শ প্ল্যাটফর্ম, সেই জন্য তৃণমূল কংগ্রেসটা আমাদের করতে হবে। কিন্তু আমরা দেখলাম যখন 16 নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলেন, যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস সিপিএম কে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইটা করেছিল, আজকে দেখলাম হঠাৎ করে গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম যেই প্রার্থীকে সমর্থন দিচ্ছে, মমতা ব্যানার্জিও সেই প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। মীরা কুমার কংগ্রেসের নমিনেটেড প্রার্থী, সিপিএম এবং মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে একই নৌকার মধ্যে চলে এসছে এবং একই প্রার্থীকে সমর্থন দিচ্ছে। তো পরিষ্কার ভাষায় দেখুন, আমাদের লড়াইটা সিপিএম এর বিরুদ্ধে। আমাদের নেতৃত্বরা বারবার বলেছে যে যেই ক্যান্ডিডেটকে সিপিএম সমর্থন করছে সেই ক্যান্ডিডেটকে আমরা সমর্থন করব না, কারণ মমতা ব্যানার্জির দেখানো পথে কিন্তু আমরা চলছি।
মমতা ব্যানার্জি একসময় বলতেন, আপনারাও জানেন, যে কোনো জায়গায় সিপিএম যেখানে আছে, সিপিএম এর সমর্থন যেখানে আছে, আমরা সেখানে নেই, আমার দল সেখানে নেই। আপনারা কি মনে করছেন মমতা ব্যানার্জি কি সিপিএম এর দিকে ঘেসে যাচ্ছে? আজকে মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় তো বলেন, সিপিএম ইজ নো লঙ্গার এ ফ্যাক্টর পলিটিক্যালি ইন ওয়েস্ট বেঙ্গল। বিজেপি আজকে সেখানে অভ্যুত্থান ঘটছে, মানে আস্তে আস্তে সাংগঠনিকভাবে শক্তি বৃদ্ধি করছে। সুতরাং বিজেপিকে আটকাতে হবে। সিপিএম আমার বন্ধু, সিপিএম এর যদি সহযোগিতা প্রয়োজন হয় আমি করতে রাজি আছি সারা ভারতবর্ষের রাজনীতিতে। তো এই যে স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড, যেই ডাবল স্ট্যান্ডার্ড কংগ্রেস নিয়েছিল, সেই ডাবল স্ট্যান্ডার্ড আমরা যাকে বিশ্বাস করেছিলাম প্রকৃত সিপিএম বিরোধী নেত্রী হিসাবে, সেই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নিয়েছে, সেই জিনিসটা আমরা কম্প্রোমাইজ করতে পারবো না। মানে পরিষ্কার ভাষায় সিপিএম এর বিরুদ্ধে আমরা লড়াইটা করতে চাই, টুথ এন্ড নেল লড়াইটা করতে চাই। সেই লড়াইটা আমরা যেখানে গিয়ে করতে পারবো সেই জায়গায় আমরা যাব। আমাদের প্রধান শত্রু হচ্ছে সিপিআইএম। ঠিক আছে, আসবো সুশান্ত বাবু। আমি যাব স্যারের কাছে। স্যার, এই বিষয়টা বুঝবো যে ওনারা হঠাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, অশোকবাবু যে বিষয়টা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতা ব্যানার্জি স্ট্যান্ড এবং পার্থ চট্টোপাধ্যায় কলকাতা প্রেস মিট করে বলে দিলেন যে ওনাদের 6 জনকে সাময়িক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। আচ্ছা, সম্পর্ক ছিন্ন আর বহিষ্কার এই শব্দগুলোর মানে মারপেজটা কোথায় আমরা যদি একটু বুঝি, একটু ব্যাপারটা শব্দের মারপেজ কিছু নেই এটার মধ্যে, এটা জাস্ট একটা কনফিউশন ক্রিয়েট করা, অন্য কিছু না। যদি সত্যি লাইক আমি সুশান্তকে জিজ্ঞেস করছিলাম মানেটা কি, যে বলেছে তাকে জিজ্ঞেস করতে লাগবে, বিকজ এখানে আমরা বসে উনি কি বলতে চেয়েছেন সেই ভদ্রলোক সেটা বলা সম্ভব না। তবে সম্পর্ক ছিন্ন করা মানে কি, এটা কোনো লিগ্যাল টার্ম না, এটা একটা টার্ম যাতে কনফিউশন সৃষ্টি হয়। বাট আমি আসল ইস্যুটাতে আসি। আসল ইস্যুটা কিন্তু এটা হঠাৎ করে গতকালকে বা হঠাৎ করে অন্য কিছু না। পলিটিক্সে লাস্ট স্ট্যান্ড বলে কিছু নেই, ইট অলওয়েজ চেঞ্জেস। আমার বন্ধু যিনি আছেন এখানে, দেয়ার ওয়াজ এ টাইম তারাও সিপিএম এর সঙ্গে ছিলেন না, বা তাদের সঙ্গে সিপিএম এর কনফ্লিক্ট হয়েছে, বাট যখন যেটা আন্ডারস্ট্যান্ডিং হয়, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেটা একটা রিজিয়নাল পার্টি তৃণমূল কংগ্রেসের মতো, যেটার গ্রোথটা সিপিএম বিরোধিতায়, এবং সিপিএম এর বিরুদ্ধে যত মানুষ ছিল সবাই এক সময় মমতার সঙ্গে ছিল। অ্যান্ড সিপিএম বিরোধিতা বলতে আমরা মমতা বুঝতাম একটা সময়, ডেফিনেটলি। কিন্তু তারপরে কি হলো, তৃণমূল ওয়েস্ট বেঙ্গল জিতলো। সেকেন্ড টাইম ইলেকশনে ইউ সি দ্যাট প্রবলেম স্টার্টেড ওই সেকেন্ড ইলেকশনে, যখন মমতাকে হারানোর জন্য কংগ্রেস আর সিপিএম একসঙ্গে জোট করলো। মমতা ওয়াজ ওয়াচিং, মমতা দেখলেন যে জোট করার পরেও এই দুজনের কম্বাইন্ড স্ট্রেংথও টিএমসি কে কিছু করতে পারলো না। এন্ড দেন দিস স্টেটমেন্ট কামস যে এই কংগ্রেস বা সিপিএম ওয়েস্ট বেঙ্গলে তৃণমূলের কাছে কোনো ফ্যাক্টর না। তাহলে ফ্যাক্টরটা কি? দ্য থার্ড পার্টি যেটা ছিল অপোজিশনে, যার গ্রোথ রেট অন্য দুটো পার্টির থেকে বেশি, বাকি দুটো পার্টি যাচ্ছিল নিচের দিকে, বিজেপি ওয়াজ গোয়িং আপওয়ার্ডস। এবং এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে নাম্বার 1 অপোজিশন পার্টি ইজ বিজেপি। ন্যাচারালি ওয়েস্ট বেঙ্গলে যিনি ক্ষমতায় আছেন তার পক্ষে এখন অপোজিশন কি? বিজেপি। কম্বাইন্ড অপোজিশন মানে যদি বিজেপি, বিজেপি, কংগ্রেস, সিপিএম সব একসঙ্গে যেটা কম্বাইন্ড অপোজিশন, যেটা সম্ভব না। সুতরাং এদের মধ্যে যদি ডিভিশন রাখতে পারেন, গিভিং হেল্প টু সিপিএম, হেল্প টু কংগ্রেস, তাহলে ভাবছেন হয়তো বা বিজেপিকে উইক করা যাবে। এই জন্য এটা তার নিজের পলিটিক্যাল কম্পালশন, এটা ভালো খারাপের ব্যাপার না, এটা শি হ্যাজ টু সার্ভাইভ, শি হ্যাজ টু রিমেইন ইন পাওয়ার। সো ওইটা করতে গেলে তার যেটা করতে লাগবে সেটা হলো অপোজিশনটাকে একটু আলাদা করে রাখো। দ্যাট ইজ নর্মাল, শ্যামলদাও ভালো করে জানেন এটা করতে লাগে পলিটিক্সতে, দ্যাট ইজ ফাইন। ওইটা করে তিনি এখন সিপিএম কে, যেটা দুর্বল হয়ে গেছে সবচেয়ে, কংগ্রেস যেটা আরো দুর্বল, এই দুজনকে একটু শক্তি দেবেন, যাতে এই দুজন যারা তৃণমূলের বিরোধিতা করবে তাদের মধ্যে কেউ কেউ এদের সঙ্গে জুটবে, তাহলে বিরোধীরা ডিভাইডেড থাকবে, তৃণমূল ভালো থাকবে। দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন, ইট মে নট ওয়ার্ক আউট, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কারণ আমি তো বলছি পলিটিক্সে সবসময় সব থিওরি কাজ করে না। পিপল এমন একটা জিনিস, পিপল যখন ডিসাইড করে কোনো কিছু, তখন মমতা ওয়েভ টোয়েভ বা বিজেপি ওয়েভ বা কোনো ওয়েভ কোনোদিনই কোনোখানে কাজ করে না যখন পিপল কাজ করে। আমাদের প্রবলেমটা কোনখানে হয়, আমরা ওই উর্দুতে একটা শায়রি আছে যে
মানে মুসলমানদের আপনারা জানেন তারা মূর্তি পূজা পছন্দ করে না, তাদের ইয়েতে মূর্তি পূজাটাকে বলে গুনাহ। তো তাদের একটা শায়রি আছে, বলে বুত পরস্তি গুনাহ হ্যায়, মানে মূর্তি পূজা গুনাহ হ্যায়, বুত পরস্তি গুনাহ হ্যায় মগর ইনসান পরস্তি উসসে ভি বদতর হ্যায়। মানে মূর্তি পূজার চাইতেও ইনসানের পূজা, মানুষের পূজাটা আরো বেশি খারাপ। क्योंकि बुद्ध का दिमाग खराब तो नहीं होता, কারণ মূর্তির মাথা কোনোদিন খারাপ হয় না, কিন্তু মানুষের মাথা খারাপ হয় পূজা করলে। এই জন্য কোনো একটা ইন্ডিভিজুয়ালকে ডোন্ট মেক হিম কনভার্ট হিম টু গড। সব নো, দ্যাট আপনারা তো মোদিকে গডের মূল্য দিচ্ছেন, আই এম টেলিং ইউ ভেরি ভেরি ক্লিয়ারলি, দিস ইজ আ স্টেটমেন্ট আই এম মেকিং। আমরা কি করছি, তোমরা কি করছো আমি বলছি না এখানে। হোয়াট আই এম সেইং ইজ দ্য মোমেন্ট ইউ ক্রিয়েট গড, জেনারেলাইজ করছেন তো, I am making a statement. জেনারেলাইজ করছেন। It's a statement. The moment you convert somebody into God, God will falter. কারণ আমরা তখন গডের কোনো ফল্ট আশা করি না। গড বানানো মানে ফল্টলেস হবে। ওই যে ডাক্তারদের ভগবান বলে তারপরে করতে শুরু করে, ভগবান কেন ভুল করলো। সো এই যে জিনিসটা ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশনে এখন মমতার পক্ষে বিজেপি বিরোধিতা করার জন্যেই কংগ্রেস আর সিপিএম কে হেল্প করা প্রয়োজন। তাহলে তিনি পশ্চিম বাংলা দেখছেন, মুদ্রা কথা পশ্চিম বাংলা দেখছেন। আর এটার ব্যাপারে আমার কোনোদিনই ডাউট ছিল না যে মমতার পক্ষে তার যেটা মেন্টালিটি, তার যেটা মাইন্ডসেট, সেই মাইন্ডসেটে তিনি রিজিয়নাল লিডারশিপের বাইরে যেতে পারবেন না। একটা ন্যাশনাল ভিউ নেওয়াটা তার পক্ষে সম্ভব না, এবং ইট হ্যাজ হ্যাপেন্ড। এটাই হচ্ছে। আসবো শ্যামল, ঠিক আছে স্যার, অশোকবাবু আপনার কাছে অবশ্যই আসবো। শ্যামলবাবু এই বিষয়টা বুঝতে চাইবো, অনেকবার আপনি বিষয়টা বোঝেন বলে অশোকবাবু আপনার দিকে মানে বিষয়টা ছেড়ে দিচ্ছিলেন। আসলে ব্যাপারটা কি, মানে আসলে এইভাবে রাজনৈতিক খেলারে আজকে কে কার শত্রু, একটা কথা আছে আমরাও শুনেছি, রাজনীতিতে কেউ কারো বন্ধু হয় না, কেউ কারো জাতির শত্রু হয় না, সেটাকে এই রূপটাই দেখা যাচ্ছে। এবং মমতা ব্যানার্জিকে বেশিরভাগ ওনারা, আমরা যেটা লক্ষ্য করেছি যে একমাত্র মমতা ব্যানার্জি পারে এখান থেকে তৃণমূল সিপিএমকে হটাতে বা শাসক দলকে স্থিতি দুর্বল করতে। আজকে সেই রূপটা কোথায়, আজকে কি হলো, এটা একটু বুঝিয়ে বলবেন? না, আমি যতটা মানে বুঝতে পারছি অশোকবাবু খুব প্রাজ্ঞ লোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি ওনার যে একটা জেনারেলাইজ করেছেন যে ফ্যাক্টরটা, হ্যাঁ রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু হয় না, বিভিন্ন সময় এটা চেঞ্জ আসতেই পারে। তবে আমরা মনে করি কিছু নীতিগত অবস্থানটা কোনো সময় চেঞ্জ করা উচিত না। কিছু কিছু নীতিগত অবস্থান তো সবসময় মানুষকে ফলো করতে হবে, কোনো দল হলেও তাকেও ফলো করতে হয়, তো সেই দিক থেকে এইটা মেনটেন করতে হবে। তো আমার যা মনে হয়েছে, এটা হঠাৎ করে কিছু হয়নি, এটা দীর্ঘদিন ধরে, মানে বেশ কিছুদিন ধরে একটা প্রক্রিয়া চলছে। এখানে যারা তৃণমূল কংগ্রেস থেকে যারা তৃণমূলে গেছেন, তারাও একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গেছিলেন। মমতা ব্যানার্জি মানে কংগ্রেসের কি বলেন সিপিএম বা বামফ্রন্টের বিরোধী বলে নিশ্চয়ই তিনি প্রজেক্ট করেছেন নিজেকে সেভাবেই। এবং পশ্চিমবাংলায় আমরা দেখেছি কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রশ্ন নেই সিপিএম বা বামফ্রন্টের সঙ্গে, বরং আক্রমণ আরও বেশি তীব্রতর হয়েছে তৃণমূলের সময়। সবচেয়ে বেশি আক্রমণ তৃণমূলের দিক থেকে এসছে পশ্চিমবাংলায় বামপন্থীদের উপর। এই কিছুদিন আগের কথা, আমি কলকাতায় ছিলাম সেদিন তারা আইন অমান্য আন্দোলন করতে গেছেন, সেখানে পুলিশ অত্যন্ত মানে নিন্দনীয়ভাবে তাদের উপর লাঠিচার্জ করেছেন, অনেক কিছু করেছেন। এবং সে তুলনায় পরবর্তীকালে বিজেপি লালবাজার ঘেরাও করেছিলেন, সেখানে আমরা দেখেছি যে পুলিশের ভূমিকাটা মোটেই ততটা উগ্র ছিল না, অতটা মানে অ্যাগ্রেসিভ ছিল না। এবং এটা ঠিক যে মমতা ব্যানার্জি সমস্ত কিছুর কেন্দ্রটা পশ্চিমবাংলাকে ঘিরে, পশ্চিমবাংলার রাজনীতিটা হলো তার কাছে প্রথম, এবং সেখানে সেটা করতে গিয়ে তিনি মৌলবাদের তোষণ করছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এগুলো আমরা আগেও বলেছি যে একটা সাম্প্রদায়িকতা আরেকটা সাম্প্রদায়িকতাকে ডেকে আনবে, এবং মমতা ব্যানার্জি সেটা করেছেন। ইন ডিটেলস আমার বলার মনে হয় এখন দরকার নেই, প্রয়োজন হলে বলতে পারি, আমার কাছে অনেক মানে এইসব তথ্য আছে, সেটা অন্যদিকে যাব, সেটা না আমি বলছি কেন না, এটাই মানে তার যে এই যে তার টার্গেটটা, যেটা আমাদের মাননীয় অশোকবাবু বলেছেন যে রাজনীতিতে ওনার একটা টার্গেট রয়েছে, ওনার টার্গেট হলো যে কোনোভাবেই পশ্চিমবাংলায় ক্ষমতাকে ধরে রাখতে হবে। আর একথাও সত্য, উনি ন্যাশনাল পার্টি যে তৃণমূল হয়েছিল সেটা কিন্তু ত্রিপুরার এমএলএদেরও অবদান রয়েছে, তাদের যারা এখান থেকে আমি তো বলবো দল ত্যাগ করেই নিয়ে গেছেন, তখন তার কাছে সেগুলো মানে মূল্যবোধ ছিল কিনা, তো সেটা নিয়ে প্রশ্ন তখন উঠেছে, বারবারই উঠেছে। তিনি বহু জায়গাতে পশ্চিমবাংলাতে করেছেন, একেবারে পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে বিরোধীদের ভাঙিয়ে নিয়ে যাওয়া, তার জন্য যত রকম মানে প্রশাসনিক সুবিধা, মানে চাপ দেওয়া, পুলিশের নিয়ে করা, চাপ দেওয়া, বিভিন্ন রকম মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া, টাকা পয়সা দিয়ে এদের মানে বিভিন্ন রকমভাবে প্রলোভিত করা, এগুলো নানা অভিযোগ উঠেছে। এগুলো
মানে বিস্তর, মানে এগুলো আলোচনা করার কোনো অবকাশ নেই। এগুলো করে তিনি তার শক্তি বাড়িয়েছেন। এমনকি আমরা অবাক হয়ে গেছি যে পুরো জেলা পরিষদ নিয়ে গেছেন উল্টো করে। তো এগুলো করার সময় কিন্তু মূল্যবোধের কথাগুলো তো আর মনে হয় না, এটা তো ঘটনা। আর এখানে তৃণমূলের ব্যাপারটা আমার যা মনে হয়েছে, তৃণমূলের বিধায়করা ডেফিনেটলি বিজেপির সঙ্গে তারা কন্ট্যাক্ট রাখছিলেন নিচে থেকে, এবং এটা আমরা বহু জায়গায় রাষ্ট্রপতি নির্বাচনে ওনারা ভোট রাষ্ট্রপতি দেবেন বলে নির্বাচনে বলেছেন। বহু আগে থেকেই যোগাযোগ হচ্ছিল, এবং কংগ্রেসেরও কিছু বিধায়ক এখনো যারা যোগাযোগ রাখছেন, এগুলো পত্রপত্রিকায় উঠেছে কিভাবে রাখছেন, কোথায় করছে, মানে আন্ডার টেবিলে কি মানে তাদের বোঝাপড়া হচ্ছে কিনা, এইসব ব্যাপারে আমি ডিটেলস বলতে পারবো না। আচ্ছা, আপনাকে শ্যামলবাবু এটা বুঝতে চাইবো, এটা কি হঠাৎ করে হয়েছে যে উপর থেকে হঠাৎ করে একটা চাপিয়ে দিল, না আগে থেকে এরকম কিছু দেখছেন ওনারা, বুঝতে পারছেন? আগে থেকেই এটা মানে মানে যে প্রসেসটা এটা আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু সিদ্ধান্তটা হঠাৎ করে নিয়েছেন, এটা ঠিক। এটা কখন নিলেন? যখন মানে লাস্ট মোমেন্ট এসে গেছে, আমরা যখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে তৃণমূলের বিধায়করা বিজেপিতে চলে যেতে পারে ত্রিপুরার, এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, নানা রকম বোঝাপড়া হচ্ছে। আমি তৃণমূলের বিজেপির সভাপতি নিজেও তৃণমূলের অনেক যারা এখন তৃণমূলে ছিলেন এমএলএ বা নেতৃত্ব, অনেকের সঙ্গে তারা সরাসরি পার্সোনাল যোগাযোগ করেছেন, অনেক বাড়িতেও গেছেন, গিয়ে দীর্ঘ কথা বলেছেন আমার পার্সোনাল ব্যাপারটা সব বলেছেন, কিন্তু মানুষের কাছে এটা অনেকটাই পরিষ্কার হয়েছে, মানে বোঝা যাচ্ছে যে একটা বোঝাপড়া হওয়ার চেষ্টা চলছিল। আমার মনে হয় তৃণমূলের যারা রয়েছেন ওখানে, পশ্চিমবাংলার নেতৃত্ব, তাদের কাছে বিশেষ কোনো খবর গেছে যে এই মুহূর্তে তারা তাদের একটা ইগো হতে পারে বা প্রেস্টিজ ইস্যু করে নিয়েছেন এটাকে, যে তারা দলত্যাগ করে চলে যাওয়ার আগে আমরা তাদেরকে বহিষ্কার করে দিই। এতে মমতা ব্যানার্জির বা দলের বেনিফিট কি, মানে কোন দিকটা লক্ষ্য করছেন? বেনিফিট বলতে তার একটা ইগো, মানে মমতা ব্যানার্জি এমনি একটু ইগোতে নিয়ে চলেন বিভিন্ন সময়, তার একটা মানে একরোখা একটা ব্যাপার আছে, এটা আপনারা দেখেছেন বিভিন্ন সময়। তো তিনি সেরকমই হয়তো ভেবেছেন, আমার মনে হয়, এটা আমার অনুমান, যে ভেবেছেন যে তারা যদি চলে যায় আর ছজন যদি একসঙ্গে যায়, দলত্যাগ বিরোধী আইনের মধ্যে তারা পড়বে না, কোনোভাবেই কোনো কিছু হবে না, কাজেই তারা যাওয়ার আগে আমি তাদেরকে সাসপেন্ড করে দিই বা ছিন্ন করলাম, মানে দলের সঙ্গে তার সংযোগ নেই, এটা বোঝাবেন, বাইরের মানুষের কাছে বোঝাবেন, পশ্চিমবাংলায় বোঝাবেন, কিন্তু তার এফেক্টটা কি হবে সেটা হলো পরের কথা। আর এখন যারা মানে তৃণমূল থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বা ছিন্ন করেছেন সম্পর্ক বলেছেন, তাদের কাছে তো এখন ওপেন মাঠ হয়ে গেল, তারা ইচ্ছে মতো যেতে পারে। বুঝতে চাইবো এই বিষয়টা, যে আপনারা কি রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দিতে যাবেন বলে এরকম আলোচনা হয়েছে যে ভোট দেবেন, সেই ক্ষেত্রে যখন আপনারা এই বিষয়টাতে ভোট দেবেন, আপনাদের হাইকমান্ডের সাথে কি কোথাও আপনাদের বাক বিতণ্ডা হয়েছে বা বিষয়টা নিয়ে মনোমালিন্য হয়েছে কি? দেখুন, বাক বিতণ্ডার প্রশ্ন তখনই আসে যখন হাইকমান্ড আপনার সঙ্গে জিনিসটা টেক আপ করবে, যে আমাদের প্রার্থী আমরা মীরা কুমারকে করেছি, তোমরা 6 জন যারা বিধায়ক আছো, তোমাদের গুরুত্বপূর্ণ ভোট রাষ্ট্রপতি নির্বাচনে মীরা কুমারকে দেবে। আমি আমার আলোচনার শুরুতেই বলেছি, অ্যাজ অন নাও হাইকমান্ড থেকে আমাদের দলের সভাপতি বা পরিষদীয় দলনেতা বা বিধায়কদের সঙ্গে কোনো ধরনের কোনো সেখানে আলোচনা বা বার্তালাপ করা হয়নি এখন পর্যন্ত। এটা দীর্ঘ সময় নাকি কিছুদিন যাবত হচ্ছে না? অনেকদিন ধরেই। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপনি দেখুন, আমাদের একটা স্টেট ইউনিট রয়েছে, পশ্চিমবঙ্গে হচ্ছে হাইকমান্ড। আপনি ইউনিল্যাটারালি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে মীরা কুমার উড বি আওয়ার ক্যান্ডিডেট। আপনার তো ত্রিপুরা রাজ্যের স্টেট ইউনিট কি বলতে চায়, তাদের একটা পছন্দের একটা সম্মান জানানো উচিত, সেই জিনিসটা কিন্তু করা হয়নি, নাম্বার 1। নাম্বার 2, পক্ষান্তরে আপনি যেটা বলেছেন যে বিজেপিকে ভোট দেওয়ার ব্যাপারে কি আলোচনা হয়েছে, আমি যেই দলটা করি সেই দলের হাইকমান্ড, সেই দলের নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করলো না, অথচ বিরোধী দল এনডিএ, সেই এনডিএর প্রার্থীকে রামনাথ কোবিন্দের সমর্থনে সেখানে বিজেপির রাম মাধবজি, যিনি সাধারণ সম্পাদক, আসামের মন্ত্রী এনআইডার যিনি চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের সুদীপ রায় বর্মন এবং আশিস সাহাদের সঙ্গে অনেকবার সেখানে যোগাযোগ করেছেন, এবং সেটা সংবাদপত্রেও এসছে। তাহলে দীর্ঘদিন ধরে আপনাদেরকে অ্যাপিল জানিয়েছেন, দিস ইজ এ গুড পলিটিক্যাল জেস্চার, যে আমি আমার বিরোধী হতে পারে, কিন্তু আমি যেহেতু প্রার্থী, আমার দলের প্রার্থীর সমর্থনে আমি ভোট চাইবো, সেটা অন্যায় কিছু না, এটা গুড পলিটিক্যাল জেস্চার রাম মাধবজি দেখিয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মা দেখিয়েছেন, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম আমাদের দলের তরফ থেকে, সেই জিনিসটা কিন্তু তারা করেনি। সুতরাং স্বাভাবিকভাবেই ভোট কাকে দেব না দেব এখন পর্যন্ত আমাদের এমএলএরা বসবেন আগামী পরশুদিন, বসে সিদ্ধান্ত নেবেন, দে উইল টেক দেয়ার ওন কল অন দ্যাট, পরিষ্কার ভাষায় কাকে ভোট দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত যে জিনিসটা পরিষ্কার হয়ে গেল, যে আপনি শ্যামলদা বলছিলেন যে আমাদের যোগদানের পরেই কিন্তু ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস জাতীয় দলের তকমা পায়, যদিও তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল বেসড পার্টি,
কিন্তু তৃণমূল কংগ্রেস ওই যে 6% ভোটের একটা হিসাব আছে, সেই 6% ভোটের হিসাবটা তৃণমূলের 6 জন বিধায়ক যোগদানের পরেই কিন্তু সারা ভারতবর্ষে জাতীয় দলের তকমাটা পায়। সেই জিনিসটা মমতা ব্যানার্জি ভুলে গেলেন। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। গতকাল অবধি যার সঙ্গে লড়াই ছিল, আজকে তাকে সঙ্গে নিয়ে আপনি মীরা কুমারকে সমর্থন করছেন। তো স্বাভাবিক বিষয় জিনিসটা আমরা মানতে পারি না। আমরা তার প্রতিবাদ করেছি। আগামী দিনেও সিপিএম যেখানে থাকবে, মমতা ব্যানার্জি যেটা বলেছিল যে আমরা সেখানে থাকবো না, আমরা সেই জিনিসটা ফলো করব। কারণ আমাদের প্রধান শত্রু হচ্ছে সিপিআইএম রাজনৈতিকভাবে, এবং সেটা করতে গিয়ে আমাদের যদি অন্য কোনো দলকেও বা প্রার্থীকে ভোট দিতে হয় আমাদের বিধায়কদের, তার থেকে আমাদের দল বা বিধায়করা পিছু পাওয়া। আচ্ছা, আপনারা মেলা এই আস্তাবলের একটা আপনাদের প্রোগ্রাম হয়েছিল, বড় প্রোগ্রাম, মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে স্লোগান উঠেছিল ভারত জননী মমতা। সেই শব্দটা আজকে পরিবর্তিত হয়ে কার দিকে যাচ্ছে বলছেন? দেখুন, একটা ভারত জননী মমতা ব্যানার্জি, একটা মানুষকে জননী বা জনক যখন বলা হয়, জাতির জনক মহাত্মা গান্ধী আমরা বলি, তো মহাত্মা গান্ধীকে কেন জাতির জনক বলা হয়? তার অ্যাক্টিভিটিসের দ্বারা। একটা মানুষ তার দেশের মানুষের মনে জায়গা করে নেয় তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলা হয়, কেন বলা হয়? তার সেই অবদানের জন্য। তো মমতা ব্যানার্জি সেই অবদান ছিল, তা আমরা অস্বীকার করিনি। সেই অবদান ছিল বলেই তো তার নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে আমরা 6 জন বিধায়ক এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত বিরোধী দলটা বেশিরভাগ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এবং আপনি দেখেছেন সেই আস্তাবল ময়দানে মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে বা তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেনি। মানুষ গ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে প্রধান বিরোধী দল হিসাবে। এবং উনি পরিষ্কার ভাষায় এই আস্তাবল মানুষের হাজার হাজার লোকের সামনে বলে গেছিলেন যে পুরো বাংলা ছাপাবে, বাংলা এবং ত্রিপুরা ছোট ভাই বড় ভাই। বাংলা যদি কাছে একটা রুটি থাকে, অর্ধেকটা রুটি আমি ত্রিপুরাকে দেব, বাংলা আধা রুটি খাবো। মানুষ কিন্তু সেই জিনিসটা গ্রহণ করেছিল, আবেগ প্রতারিত হয়ে গেছিল। কিন্তু আজকে কিন্তু সেই জিনিসটা মমতা ব্যানার্জি পালন করেননি। এবং উনি যেটা বলেছিলেন যে আমি 2 মাসে না পারি 3 মাস অন্তরে অন্তরে ত্রিপুরা রাজ্যে আসবো, মন্ত্রীদেরকে পাঠাবো, সাংসদদেরকে পাঠাবো এবং পশ্চিমবাংলা পুরো নির্বাচনে ঝাঁপাবে। আজকে 6 মাস বাকি, 7 মাস বাকি নির্বাচনের। এটা উনার আশা তো দূরের কথা, 3 মাস অন্তর অন্তর। ওই যে এসে গেলেন গত 9 আগস্ট, আরেক আগস্ট মাস চলে এসছে। উনার তো কোনো ফোনে পাওয়া যায় না, যাকে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে চান না যে মহিলা, বা নেতৃত্বকে পাঠিয়ে এখানে কি করা উচিত, কিভাবে আগামী দিনে নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে, সিপিএম এর বিরুদ্ধে আমার স্ট্র্যাটেজি কি হবে, যুদ্ধের রণনীতি কি হবে, সে বিষয়ে আলোচনা করতে চান না। আপনি পার্টি ইউনিটটাকে কি করে ধরে রাখবেন? ঠিক আছে, আসবো সুশান্ত বাবু, আসবো অশোক বাবু এবং আসবো সমর বাবু। আমরা ঠিক ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর অতিথিদের পাশে আসবো, অতিথিদের সাথে কথা বলবো আসলে কি হয়েছে, আজকে কেন সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে এবং হাইকমান্ড কেন সম্পর্ক ছিন্ন করলো 6 জন বিধায়কের সাথে। এই বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিন্তু বড়সড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস হাইকমান্ড। রাজ্যের 6 জন বিধায়কের সাথে সম্পর্ক ছিন্ন করলো তৃণমূল হাইকমান্ড। এই নিয়ে আজকের আলোচনার সঙ্গে আছেন অশোক সিনহা, সঙ্গে আছেন সুশান্ত চৌধুরী এবং শ্যামল রায়। আমরা আলোচনা করছিলাম এবং ঠিক বিরতি যাওয়ার আগে এই বিষয়ে আলোচনা হচ্ছিল যে এই 6 জন বিধায়কের হঠাৎ করে কেন এইভাবে ছিন্ন করা হয়েছে সম্পর্ক হাইকমান্ড থেকে। এই বিষয়ে সুশান্ত বাবু বলছিলেন। আমি এবার যাব অশোক বাবুর কাছে। স্যার, এই বিষয়টা বুঝতে চাইবো যে এরকম পরিস্থিতিতে আপনাদের ঘরে কি নতুন অতিথির আগমন ঘটছে, কি মনে হয়? ভবিষ্যৎবাণী করাবেন? এটা কি মনে হয়? আমি কোনোদিনও ভবিষ্যৎবাণী করি না। ইউসি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা প্রসিজিওর আছে, স্ট্যান্ডার্ড প্রসিজিওর থাকে, তাদের একটা নিয়ম আছে। সবকিছুই চিন্তা ভাবনা করে হবে। তারা কি করবেন এটা তারা জানেন, সুদীপবাবু কি করবেন সুদীপবাবু জানেন। এখন না, ওনারা তো বলছেন যারা সিপিএম বিরুদ্ধে তাদের সাথেই যাবেন এবং এই ক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিজেপি আপনাদের দলই তো শক্ত পরিস্থিতিতে। এক্স্যাক্টলি, বর্তমান পরিস্থিতিতে এখন সামনে যেটা ইমিডিয়েট ডিসিশন টু বি টেকেন, সেটা হলো রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দেবে। দ্যাট ডিসিশন কামস ফার্স্ট। কারণ ফার্স্ট স্টেপ কিছুদিনের মধ্যে যেটা হবে সেই ডিসিশনটা নিতে লাগবে। তারপরে কি হবে, তারপরে এটা বিজেপির কমান্ড স্ট্রাকচার আছে, ইস্যুটা কমপ্লিকেটেড, কমান্ড স্ট্রাকচার আছে, তারা ডিসাইড করবেন, ডিসিশন হবে, ডিসকাশন হবে, দ্যাট উইল কাম লেটার। কিন্তু ইমিডিয়েট প্রসপেক্টে যদি ইমিডিয়েট আমাকে জিজ্ঞেস করেন হোয়াট ডু ইউ এক্সপেক্ট ইমিডিয়েটলি আমরা যেটা এক্সপেক্ট করি, যেটা আমাদের জেনারেল সেক্রেটারি ত্রিপুরার এই 6 জন বিধায়ককে রিকোয়েস্ট করেছেন, কংগ্রেসীদেরও রিকোয়েস্ট করেছেন, যাতে আমাদের দলীয় প্রার্থী যিনি আছেন তাকে যাতে ভোট দেন। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপটা হবে, তারপরেরটা পরে হবে।
ঠিক আছে, এই বিষয়ে আমি বুঝতে চাইবো স্যার। কিছুদিন আগে বিপ্লব বাবু রাজ্য সভাপতি বিজেপির, উনি বলেছেন যে 31 তারিখের পর আর কাউকে নিচ্ছেন না। আজকে যদি এরকম হয় যে ওনারা আসতে চান, সুদীপ বাবু এবং ওনার পুরো টিম, এই যে 6 জন বিধায়ক, বাকি 5 জন বিধায়ক নিয়ে ওনারা আসতে চান, কি হবে? আপনাদের দল কি নেবে? ওইটা একটা সিচুয়েশন ছিল ওই সময়ে, যে 31 তারিখের মধ্যে হলে একটা জিনিস ক্লিয়ার হয়ে যেত, পলিটিক্যাল একটা ব্যাপার ছিল ওটাতে। ইমিডিয়েটলি তারপরে যে প্রসপেক্টটা এখন সিচুয়েশন হ্যাজ চেঞ্জড। এই সিচুয়েশনে কি ডিসিশন হবে, এটা পার্থবাবু ওখান থেকে ডিক্লেয়ার করলেন আর এখানে বসে আরেক দল লোক সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিল, এরকম তো হয় না জিনিসটা। আর আমি কোনোদিনই বিশ্বাস করি না যে কোনো একটা মেজর ডিসিশন এভাবে বসে চেয়ার টেবিলে চা খেয়ে খেয়ে ডিসিশন নিয়ে নিলাম, এরকম কোনোদিনই হয় না। পিপল উইল গিভ এ থট টু ইট, চিন্তা ভাবনা করবেন কোনটা করলে কিভাবে করলে ভালো হবে। আলটিমেটলি আমাদের উদ্দেশ্যটা কি, যে মানিকবাবু অষ্টম চাইছেন, আমরা অষ্টম হতে দেব না, এটা পলিটিক্যাল ফাইটটা কিসের? ত্রিপুরায় ক্ষমতাটা পরিবর্তন করার জন্য, ক্লিয়ার। এখন এটাতে যারা সিপিএম এর সমর্থক আছেন তারা চাইবেন তাদের গভর্নমেন্ট আরো 5 বছর থাকুক, আমরা চাইবো ওই গভর্নমেন্টকে সরিয়ে আমরা গভর্নমেন্ট তৈরি করব। দ্যাট ইজ দ্য ফাইট। এইখানে উইল লাভ টু ইনক্রিজ আওয়ার স্ট্রেংথ ডেফিনেটলি, কিন্তু ওইটা করতে গেলেও দেয়ার আর প্রসিজিয়ার্স, দেয়ার আর মেথডস, ওই মেথডস ফলো করা হবে, তারপরে ডিসিশন হবে। হ্যাঁ, সুশান্ত বাবুর কাছে আসবো। সুশান্ত বাবু, এটা বুঝতে চাইবো যে বর্তমানে আপনি যে বিষয়টা তুলে ধরছেন, বারবার এই বিষয়টা তুলছেন যে আপনারা যারাই সিপিএম বিরোধিতা আপনাদের মূল লক্ষ্য, এবং সিপিএমকে এই রাজ্য থেকে শাসক দলকে হটিয়ে গণতান্ত্রিকভাবে আপনারা যে যারাই এরকম ব্যবস্থাপনায় হাত দেবে তাদের সঙ্গে আছেন। এই ক্ষেত্রে এখন তৃণমূল কংগ্রেস আপনাদের হাত ছেড়ে দিয়েছে এবং আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আপনারা ফার্দার কোন বিষয়ে যাবেন এবং কোন দলের পক্ষে আপনারা যাচ্ছেন, কোন দলের দিকে যাচ্ছেন, এটা একটু যদি পরিষ্কার করেন। দেখুন, আমি তো বললামই আমাদের নেতৃত্বরা বসবেন। আই এম নো ওয়ান টু গিভ এ ফাইনাল ভার্ডিক্ট। না, সেই ক্ষেত্রে অনুমান কি হয়? আমাকে প্রতিনিধিত্ব করতে বলা হয়েছে আজকের এই ডিসকাশনে। নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে, আমার দল কার সঙ্গে যাবে না যাবে, সেটা আমি বলার কেউ না। আমি আলোচনায় পার্টিসিপেট করতে এসেছি, কিন্তু পরিষ্কার ভাষায় সিপিএম কে হারাতে গিয়ে যে শক্তির সঙ্গে হাত মিলিয়ে আমরা সিপিএম কে হারাতে পারবো, আমরা সেটাই করব। আচ্ছা, এক্ষেত্রে সুশান্ত বাবু, কারণ বিগত দিনে আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি, এখানে দুজন আছেন, আমরা সবাই জানি আমরা তৃণমূল কংগ্রেসটা করতাম বা এখনো তৃণমূল কংগ্রেসই আছি। এই তৃণমূল কংগ্রেস আজকে রামনাথ কোবিন্দ, যিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী এনডিএ, বিরোধিতা করছেন, মীরা কুমারীকে সমর্থন করছেন, এবং আমাদের বিধায়করা বলেছেন যে সিপিএম সমর্থন করছে এমন প্রার্থীকে, মীরা কুমারকে আমরা সমর্থন করব না। সেই কারণে আমাদের বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছে। আমি জাস্ট রিমাইন্ড করতে চাই যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও কিন্তু সিপিএম বিরোধিতা করতে গিয়ে বিজেপির সঙ্গেও কিন্তু ঘর করেছেন। রেলমন্ত্রী ছিলেন ভারতবর্ষের, বিনা দপ্তরের মন্ত্রী 5 মাসের জন্য ছিলেন, কয়লা দপ্তরের মন্ত্রী ছিলেন, আবার রেল দপ্তর ছেড়ে দিয়েছেন বিভিন্ন ইস্যুকে, অটল বিহারী বাজপেয়ীর সময় যখন এনডিএ সরকার গঠিত হয়েছিল। তো নাথিং ইজ আনসার্টেন ইন পলিটিক্স। হতেও পারে। মমতা ব্যানার্জির টার্গেটটা কি ছিল? মমতা ব্যানার্জির টার্গেটটা ছিল আমি সিপিএম কে খাবই, মানে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সিপিএম কে সরাবই বাংলা থেকে। তার জন্য উনি বিজেপির সঙ্গেও গেছেন, বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন, আবার কংগ্রেসের সঙ্গেও এসেছেন, আবার কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছেন, কিন্তু টার্গেটটা কিন্তু ছিল সিপিএম কে সরাবো, যিনি সেটা করেছেন। আমাদের টার্গেটটাও সেম, আমরা যাই করি আমাদের টার্গেট টু ডিফিট সিপিআইএম। এই অ্যান্টি পুয়ার, অ্যান্টি পিপল গভর্নমেন্টটা যে রয়েছে, অত্যাচারিক সরকার, দুর্নীতিবাদ সরকার, এই সরকারটাকে আমরা সরাবো। তার জন্য যদি আমাদের বিরাট কোনো স্যাক্রিফাইস করতে হয়, তার জন্য আমরা রাজি রয়েছি, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 18 নির্বাচনে সিপিএম এর পরাজয় করা। শ্যামলবাবু যেটা বলছিলেন যে পশ্চিমবাংলাও দেখা যায় সিপিএম এর উপর যেভাবে রোশানল পড়ে মমতা ব্যানার্জি সরকারের বা তৃণমূল কংগ্রেসের, সেভাবে বিজেপির উপর কিন্তু সেভাবে পড়ে না। অর্থাৎ সিপিএম এর সাথে ওনাদের পূর্ব সেই মমতা ব্যানার্জি মানে বামপন্থীদের উপর বহু অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম দেখছেন। আচ্ছা, আপনি বলছেন যে বামপন্থীদের সাথে এখন কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও একটা চিকন রাস্তা তৈরি হচ্ছে বা সম্পর্কটা খুব ক্লোজ হচ্ছে মমতা ব্যানার্জির, যেটা আপনারা পছন্দ করেনি বা এরকম আপনারা দেখে মমতা ব্যানার্জির দলে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকদিন পর আপনারা কিভাবে বুঝতে পারলেন বা অনেকদিন পর আপনাদের বোধোদয় হলো যে মমতা ব্যানার্জির সাথে সিপিএম এর একটা কাছাকাছি সম্পর্ক হচ্ছে? এটা কি আপনাদেরকে যে দলের নেতৃত্বকে বহিষ্কার বা সম্পর্ক ছিন্ন করার পর বুঝেছেন, না এর আগে বুঝেছেন?
দেখুন, এটা তো আমরা বলার কেউ না। মমতা ব্যানার্জি ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন, বক্তব্যের মধ্যে বলছেন যে বিজেপির বিরুদ্ধে আমি সিপিএম কে আমন্ত্রণ জানাই। ডিমনিটাইজেশন নিয়ে বরজলার উপনির্বাচন চলছিল, খোয়াইয়ের উপনির্বাচন চলছিল, হঠাৎ করে আমরা প্রচার করছি, আর হঠাৎ করে মমতা ব্যানার্জি একদিন সীতারাম ইয়েচুরিকে ফোন করে বললেন আপনারাও আসুন, রাস্তায় নামুন বিজেপির বিরুদ্ধে। গত কয়েকদিন আগে এক জেলাতে গিয়ে সভাতে বক্তব্য রাখছেন, উনি বলছেন যে আমি প্রত্যেককে সিপিআইএম কে আমন্ত্রণ জানাচ্ছি বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। তো উনি মানুষকে আহ্বান জানাচ্ছেন। সারা ভারতবর্ষের মানুষ জানেন যে পশ্চিমবঙ্গে উনি সিপিআইএম কে এখন ফ্যাক্টর না, এবং বাস্তবিক অর্থে এটা রিফ্লেক্ট করে সিপিএম এর যে আপনি রিসেন্টলি কনক্লুডেড যে নির্বাচনী ফলাফল, সেই ফলাফলই তো সেটা বোঝা যাচ্ছে যে সিপিএম ইজ নো লঙ্গার এ ফ্যাক্টর পলিটিক্যালি ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স। মানুষ কিছু সেদিন লালবাজার অভিযান করেছে বিজেপি, তার আগে একটা আইন অমান্য আন্দোলন করেছে বামফ্রন্টের তরফ থেকে, লাঠিপেটা হতে হয়েছে দুপক্ষকেই। সেটা রাজ্যের ক্ষমতায় থাকতে গেলে মমতা ব্যানার্জি যা করার সেটাই করেন। আমি আগেও বলেছি মমতা ব্যানার্জির পলিটিক্যাল যেটা দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বেসড। না, আমরা বুঝতে পারিনি। যদি আমরা আগে বুঝতে পারতাম, আমি তো আগে বলেছি যে আমরা ভারত জননী হিসেবে ওনাকে স্বীকৃতি দেওয়া, স্লোগান তোলা হয়েছিল আস্তাবল ময়দান থেকে। কেন দেওয়া হয়েছিল? যে উনি প্রমাণ করেছেন পশ্চিম বাংলায় দ্বিতীয়বার ওনার সরকারকে প্রতিষ্ঠিত করে যে উনি সত্যিকারের সিপিএম বিরোধী নেত্রী। কিন্তু হঠাৎ করে চিফ মিনিস্টার হয়ে গিয়ে ওনার নজরটা চলে গেছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। উনি বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদীর প্যারালাল বা নরেন্দ্র মোদীর অ্যাটপার ভারতবর্ষের পলিটিক্সে এখন রাহুল গান্ধী বা অন্য কোনো নেতা নেই। সুতরাং সেই জায়গাটা আমাকে ফিল আপ করতে হবে, এবং সেটা করতে গিয়ে যদি সিপিএম এর সমর্থন নিয়ে কংগ্রেস যে পলিসিটা করে ভুল করেছে বিগত দিনে, যে সিপিএম এর সমর্থন নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারটাকে দখল করা, সেই একই পথে ট্র্যাপে মমতা ব্যানার্জি পা দিচ্ছেন, যাতে করে আগামী দিনে যদি কোনো কোয়ালিশন শক্তি দিল্লির দরবারে আবির্ভূত হয়, মমতা ব্যানার্জি যেন সেই কোয়ালিশন শক্তির ফেস হিসাবে, বিজেপি বিরোধী ফেস হিসাবে আবির্ভূত হতে পারে। এক্ষেত্রে আপনাদের যখন সম্পর্ক ছিন্ন করা হলো এবং বলা হলো হাইকমান্ড থেকে, এর আগে আপনারা বুঝতে পেরেও কেন সম্পর্ক আপনারা ছিন্ন করতে যাননি, বা অন্য দলে আপনারা যাননি, বা তৃণমূল ছাড়েননি, এই বিষয়ে আপনাদের কোনো হাত বাঁধা বা অন্য কোনো দায়ভার ছিল কি? অন্য কোনো দায়ভার কি থাকবে? রাষ্ট্রপতি নির্বাচন, আমি তো আগেই বললাম যে আমাদের বিধায়করা অপেক্ষা করছিলেন যে একটা ডেকোরাম আছে, একটা প্রসেস আছে, একটা হায়ারার্কি আছে, যে আমি প্রার্থী, আমাকে ভোট দেবেন। বিধানসভা নির্বাচনে আমাদের এখানে যখন নির্বাচন হয়, প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন, স্ট্রিট কর্নার, বড় জনসভার মাধ্যমে ভোট প্রচার করেন, আমাকে প্রার্থী দেবেন। এটা যে আমি একটু ইন্টারফেয়ার করি, সেই জিনিসটা কিছু বলতে চাই। আমি ওই সময় কংগ্রেসে ছিলাম 13 ইলেকশনে। ওই সময়ে সিপিএম এর যিনি প্রার্থী, তিনি আমার বাড়িতে এসেছিলেন ভোট চাইতে। সেটাই, দিস ইজ কাটসি। এটা ভোট চাওয়াটা এটা একদম অন্য ইস্যু না। আজকের এই ভোট চাওয়া কি ওনাদের জন্য অনেক বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে? এটা ছোট্ট ইস্যুটা একটা বড় হয়ে গেল। কাটসি না দেখানোটা বরং বড় ইস্যু হয়। এবং আই এগ্রি উইথ ডক্টর সিনহা। এবং সেই জায়গাটাতে কতটুকু ভিন্ডিকটিভ অ্যাপ্রোচ উনি দেখিয়েছেন, যে আনন্দবাজার বা বিভিন্ন সংবাদপত্রে এসছে যে রাম মাধব মানে বিজেপি যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আসামের যিনি মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের বিধায়কদের সঙ্গে কথা বলেছেন। তো কথা বলতেই পারেন, তবে আপনি কি করে সীতারাম ইয়েচুরির সঙ্গে ফোনে কথা বললেন? আপনি কিভাবে নরেন্দ্র মোদীর সাথে কথা বললেন? আপনারা বলেন না। তো আমাকে বা আমার বিধায়ককে হিমন্ত বিশ্ব শর্মা বা রাম মাধব সাহেব ফোন করেছেন, ভোট চেয়েছেন যে আমাদের প্রার্থীকে ভোট দেবেন। নাথিং রং ইন ইট। আচ্ছা, পলিটিক্যালি সুশান্ত বাবু, শ্যামল বাবু যেটা বলছেন, অনেক আগে থেকে আপনাদের সাথে বিজেপির একটা ক্লোজ সম্পর্ক দেখা যাচ্ছিল, এটার উপরেই মমতা ব্যানার্জি খুব মানে এটা নিয়ে রোশানলে পড়েছেন আপনারা। এটা কি সত্যি নাকি? এখন ডক্টর সিনহা বিজেপি করেন, আমরা এখানে বসে একসঙ্গে কাপে চা খাচ্ছি, এর অর্থ কি এই যে আমি বিজেপিতে হয়ে কথা বলছি? ডক্টর সিনহাকে আমি কাকু বলে ডাকি, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। শ্যামলদার সঙ্গে আমি আজ থেকে আগে অনেক টক শো করেছি। শ্যামলদা বামপন্থী দল করেন, আমি ডানপন্থী দল করি। এর অর্থ কি আমি ফরওয়ার্ড ব্লক হয়ে গেছি? মানিক সরকারের সঙ্গে সুদীপ রায় বর্মনের দেখা হলে হ্যান্ডশেক হয়। রাজনৈতিক সৌজন্যতা যদি আমরা ভুলে যাই, তো মমতা ব্যানার্জি কথা বলেন না বিমান বসুর সঙ্গে, তো রাম মাধব ফোন করেছেন সুদীপ রায় বর্মনকে, ভুল কোথায় দেখলেন? তো সেই জিনিসটা আমি বলবো যে পলিটিক্যাল ভিন্ডিকটিভনেসের একটা পরিচয় দিয়েছেন, এবং উনি বুঝতে পেরেছেন যেহেতু ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দল ছেড়ে, বড় দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এই বিধায়করা এসছে সিপিএম বিরোধিতা করার জন্য, আমার এই সিপিএম এর সঙ্গে সম্পর্কটাকে ত্রিপুরা রাজ্যের মানে তৃণমূলের বিধায়করা মেনে নেবে না। সুতরাং আগে থেকেই আমি ওদেরকে সাসপেন্ড করে দিলাম, মুখ রক্ষা করেছেন। আচ্ছা সুশান্ত বাবু, এবং আপনি দেখবেন আগামী দিনে পশ্চিম বাংলায় কি ধরনের বিদ্রোহ হয় তৃণমূল বিধায়কদের মধ্যে। জাস্ট ওয়েট।
মানে এইরকম ভাবনাটা ওখানে ডিক্টেটরিয়াল অ্যাটিটিউড এবং ভিন্ডিকটিভনেস যদি পলিটিক্সে থাকে, একটা ডেমোক্রেটিক পার্টি বলে আমি বলছি, গণতান্ত্রিক পার্টি বলে আমি বলছি, সেখানে গণতন্ত্র থাকবে না। আমি আমার কথাটাই আমার ফাইনাল কথা হবে, আমার বিরুদ্ধে আমাকে যদি কেউ ভুল ধরিয়ে দিতে চায় আমি তাকে সাসপেন্ড করে দেব, তবে দিস ইজ নট ডেমোক্রেসি, আই এম সরি টু সে। তো সেই জিনিসটা রিফ্লেকশন হবে আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলার মধ্যে উইদিন দ্য পার্টি। আচ্ছা সুশান্ত বাবু, আপনাকে যখন মানে জানতে চাওয়া হয়েছিল আপনারা বিজেপিতে যাচ্ছেন কিনা, সেটা আপনি পরিষ্কার করেননি, কেননা ওটা পরবর্তী সময় চিন্তা করে বলা হবে বলে। আমি বললাম তাই নো ওয়ান কংগ্রেসে ফিরে যাবেন কি? মানে কংগ্রেসও তো এখন রাজ্যে ওনারাও প্রচার করছে এবং বলছেন যে সিপিএম বিরোধিতা করছে, এবং এই ক্ষেত্রে কংগ্রেসে ফিরে যাওয়ার কোনো প্ল্যান আছে? আজকের রাজনীতিতে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস, সেখানে আমি কি বলবো, মানে সাইনবোর্ড বলবো না, মানে ইরেলিভেন্ট ফোর্স। কারণ কংগ্রেস একটা বিশ্বাসের স্থান ছিল, আদর্শের স্থান ছিল। এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে আপোষটা করে পশ্চিমবাংলায় মানুষের সে বিশ্বাসে আঘাত ধরিয়েছে। সুতরাং একটা জাতীয় দল, বড় দল, একটা ইতিহাস আছে, ঐতিহ্য রয়েছে, সম্মান জানাই কংগ্রেসকে, কারণ আমার রাজনৈতিক জীবন কংগ্রেস দিয়ে শুরু। কিন্তু কংগ্রেসের নেতৃত্ব থেকে এই ধরনের দেউলিয়াপনা আমরা আশা করিনি যে সিপিএম এর সঙ্গে গাঁটছড়া বেঁধে আপনি ক্ষমতা দখল করতে হবে। মানে সেই ক্ষেত্রে কংগ্রেস তৃণমূল দুটো একই নৌকায় আছে মনে করছেন আপনি? আচ্ছা শ্যামল বাবু, আপনার কাছে বুঝতে চাইবো যে যেটা বলছেন সুশান্ত বাবু, যে কংগ্রেসে ওনারা মানে স্পষ্ট ভাষায় উনি কংগ্রেসকে নাকচ করে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস তো ওনারা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন আপনার কি অভিমত, এইদিকে কোন দিকে গড়াচ্ছে ওনাদের চিন্তাধারা বা চেতনা, কি অনুমান কি? না, সেটা তো নিশ্চিতভাবেই যাদের ব্যাপার তারা ভালো বলতে পারবে। এটা আমি তো মানে ইট ইজ নট, মানে এটা ডিসেন্ট হবে না, রিসেন্টলি বলতে গেলে এটা ঠিক হবে না। তবে যেটা মানে অ্যানালাইসিসটা যেটা বলে যে ওরা যে মানে একটা মুখ রক্ষা করার জন্য হয়তো বলছেন যে সিপিএম বিরোধিতা যারা করবে তাদের সঙ্গে আমরা থাকবো, সিপিএম বা মানে লেফটের বিরোধিতা করার জন্য যারা থাকবে, যেহেতু মমতা ব্যানার্জি ওদের সঙ্গে গেছে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, মমতা প্রথম থেকেই মানে বিজেপি বিরোধিতা করছেন, এটা অন্য কারণ আছে, তারও রাজ্যের ব্যাপার ছিল, এরপরে রাজনৈতিক পরিস্থিতির কারণে, এবং তিনি একটা সাম্প্রদায়িক তাস খেলছেন ওখানে, যার বিপরীত সাম্প্রদায়িক তাস খেলে বিজেপির সুবিধা করে দিচ্ছে, সেটা একটা ব্যাপার আছে। এবং এইবার যে যিনি ক্ষমতায় এসেছেন খুব বেশি ভোট পেয়ে কিন্তু আসেননি, একটা মেসিভ জেতা, সেটা কিন্তু বিরোধী ভোটটা ভাগ করতে পেরেছিলেন বলেই তিনি তৃণমূল ভালো রেজাল্ট করেছেন, মানে সংখ্যার বিচারে। আমাদের দেশের স্ট্যাটিস্টিক্সটা তো এরকমই হয়, মানে ভোটের রাজনীতিতে নরেন্দ্র মোদী 31% ভোট পেয়ে অনেক বেশি সিট পেয়েছেন, প্রপোর্শনেটলি তো সেটা হয় না, মানে রিফ্লেক্ট হয় না আপনার সিটের মানে সংখ্যা দিয়ে। তো সেটা একটা রিলেটিভ ব্যাপার আছে, তো সেটা নতুন কিছু না। আর এই মমতা ব্যানার্জি নতুন যে সিপিএম বা মানে বামফ্রন্টের বা অন্য লোকদের সঙ্গে বা সিপিএম এর সঙ্গে বিশেষ করে যারা যেহেতু প্রশ্নটা উঠেছে, আমরা দেখেছি এর আগেও অনেকবার সিপিএম এর সঙ্গে গোপন মানে বোঝাপড়া হয়েছে, ফ্লোর অ্যাডজাস্টমেন্ট হয়েছে, লোকসভাতে হয়েছে, বিভিন্ন জায়গাতে হয়েছে, দেখেছি একসঙ্গেই তারা এই জিনিসগুলো তুলেছেন বা করেছেন। তো তখন আমাদের যারা এখানে যারা তুলছেন সিপিএম বিরোধিতার কথা বলছেন, তখন তো তারা এই ব্যাপারে প্রতিবাদ করেননি। আর আজকে রাষ্ট্রপতি নির্বাচনে একটা জিনিস, এখানে কিন্তু হুইপ চলে না, কোনো হুইপ চলে না, যে যার ইচ্ছে মতোই ভোট দিতে পারে। আপনি হুইপ করে তার কোনো এমএলএ বা এমপি কে বা যাই যে কোনো যারা ভোট দিচ্ছেন তাদের কাউকে কোনো দল বাধ্য করতে পারবে না যে অমুক প্রার্থীকেই ভোট দিতে হবে, এটা কিন্তু তার বিবেকের উপর নির্ভর করছে। এবং এখানে সেই জিনিসটা তো মানে তার কন্ট্রোলে নেই, এবং এখানে তিনি বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছেন কিনা সেটা আলাদা কথা। কিন্তু কংগ্রেসের নেত্রী যখন ডাকলেন তখন তৃণমূল কংগ্রেস সেখানে গেলেন, এবং অন্যান্য দলদেরও ডেকেছেন, আলাদা করে কংগ্রেস ডেকেছে, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে গেছে, ঠিক এরকম না। তা একটা মানে জোট হয়েছে, সেখানে দেখা গেল যে এনডিএ জোটেরও আমরা যারা মানে তাদের সঙ্গে যারা ছিল, ইউপি এর সঙ্গে যারা ছিল জোট, তাদের মধ্যে নীতিশ কুমার চলে গেছেন। না এই বিষয়ে কোথাও যখন বিজেপি এখানে শক্ত ভূমি পাচ্ছে এবং দেখা যাচ্ছে ওনাদের কি কোথাও এই বিষয়ে দুর্বলতা দেখছেন আপনি? নিশ্চয়ই কি দুর্বলতা তো আছেই, এটা তো আমি মানে ভারতে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষও বুঝতে পারছে দুর্বলতা আছে। এবং মমতা ব্যানার্জির কাছে নিশ্চয়ই সেরকম একটা খবর ছিল বলে আমার মনে হয়, আগে থেকে তিনি একটু মানে প্রোঅ্যাক্টিভ হয়ে গেলেন আর কি, এটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। কিন্তু আমার কথা হলো, আমি এই প্রশ্নটা প্রথমে বলেছি, যদি নীতি প্রশ্ন আছে, নৈতিকতার প্রশ্ন আছে, দুপক্ষেরই এটা মানে যারা গেছেন আগে মানে কংগ্রেস ত্যাগ করে যারা গেছেন, তখন আমি বলেছিলাম যে নৈতিকতার প্রশ্নে এটা ঠিক নয় এভাবে চলে যাওয়া। মানুষের জনগণের ভোটটা তো কংগ্রেসকে দিয়েছিল, কংগ্রেস দলকে, তৃণমূলকে তো দেয়নি। কিন্তু তখন তৃণমূলের অসুবিধা হয়নি তাদের নিতে, কারণ তার তখন টার্গেট ছিল যে কোনোভাবেই হোক আমাকে ন্যাশনাল পার্টি হতে হবে। তো সেই সুযোগটা নিয়েছেন, তখন তার কোনো প্রবলেম হয়নি। কিন্তু তৃণমূলের এখন তৃণমূলের প্রবলেম হয়ে যাচ্ছে। তৃণমূলের একটা আমি বলেছি মমতা ব্যানার্জি যে জিনিসটা আছে, ইগো একটা ব্যাপার আছে, একরোখা একটা ব্যাপার আছে,
হঠাৎ করে তাহলে সেখানে মমতা ব্যানার্জি বাদ দিয়েছেন, শেষ খেলাটা খেলেছেন মমতা তিনি ব্যানার্জি। অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেন চট করে, হ্যাঁ, এটা মনে হলো চট করে সিদ্ধান্ত নিয়েছে অশোকবাবু। এবং এই ক্ষেত্রে হ্যাঁ আমার মনে হয় যেটা ত্রিপুরার মানুষ বুঝতে পারছেন, যারা তৃণমূলে গেছেন তারা যে কোনো সময় সুইং করে আবার বিজেপির দিকে চলে যেতে পারেন, একবার পরিস্থিতির এমন জায়গায় এসে গেছে। এবং মমতা ব্যানার্জি সাসপেন্ড করাতে তারা আরো সুবিধা হয়ে গেল, ওনারা সুবিধা পেয়েছেন নাকি? আরো সুবিধা হয়ে গেল, এখন ওনারা নিজের ইচ্ছে মতোই সিদ্ধান্ত নিতে পারবেন, কোনো রকম মানে বাইন্ডিংস আর রইল না, এমন সেটা তারা এবং সেটা সেই দিকেই যাবেন। কিন্তু মানুষ সেটা কিভাবে নেবে সেটাই বিষয়। ঠিক আছে, আমরা একেবারে শেষ পর্যায়ে অশোকবাবু আমি এটা বুঝতে চাইবো এবং শেষ পর্যায়ে এক ছোট্ট একটা চাইবো যে আজকে ওনারা কি সুবিধা পেয়ে গেছেন, এটা তো একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে। পাশাপাশি আজকে আপনাদের দল থেকে এই নিয়ে কোনো চর্চা বা এই বিষয়টা কোনো চর্চার বিষয় হবে কি, যে ওনাদের 6 জন বিধায়ক আছে এবং এই 6 জন বিধায়ক নিয়ে কোনো আগামী দিনে কোনো পরিকল্পনা আছে কি? কোনো পলিটিক্যাল পার্টি এভাবে অন্য দলের তাদের কজন বিধায়ক আছে তারা এটা কি করবে এটা নিয়ে অফিসিয়াল চর্চা হয় না কোনোদিনই, হয় না। দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। এই যখন শ্যামলদা যখন কথা বলছিলেন, আই রিমেম্বার, আমার হঠাৎ মনে পড়লো ফার্স্ট টাইম কংগ্রেসে ঢোকার পরে আমাকে প্রথম জোলাইবাড়িতে একটা মিটিংয়ে ডাকা হয়েছে। রাস্তার উপরে মিটিং, 1000-5 মানুষ। জোলাইবাড়ির মতো জায়গায় তখন 1000-5 কংগ্রেসি জোগাড় করা কঠিন কাজ ছিল। আমাকে যখন বলতে বলা হলো তখন আই গট ইমোশনালি চার্জড। আমার একটু হয়, আমার এটা ইমোশনাল একটা ব্যাপার আছে, জানে সুশান্ত ভালো করে জানে। আই গেট ইমোশনাল অন পেটি থিংস, শুধু নিজের পার্সোনাল ব্যাপার ছাড়া আমি সবকিছুতে খুব ইমোশনাল। পার্সোনালি আই এম নট ইমোশনাল এট অল, আই এম খুব টাফ। ওইখানে আমি পাবলিককে একটা কথা বলেছিলাম যে ওইখানে সবাইকে এসে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, একটা পরিয়ে দিচ্ছে। আমি বললাম খুব করে সাজিয়েছেন এই নেতাদের, কিন্তু যদি কেউ ম্যাটার করে, এখানে 5000 আর এখানে 10 জন যে আছে এদের মধ্যে যদি কেউ ম্যাটার করে, তাহলে টেবিলের এই পাশের লোকগুলি একটারও 1 নয়া পয়সা দাম নেই, যত দাম আছে আপনার যারা মাটিতে বসে আছেন, দামটা ভ্যালুটা তাদের। আপনারা সবাই যদি এখান থেকে উঠে যান এখন, তাহলে এই যে আমরা এখানে নেতা সেজে বসে আছি, আমাদের ভ্যালু কত? 0। নেতাকে যে মানুষকে ফলো করে, মানুষ যাকে ফলো করে সে নেতা না। মানুষ কি চাইছে সেটা বুঝে তাদের সঙ্গে চলা, তাদের তখন গিয়ে লিড করা, টু গিভ দেম হোয়াট দে ওয়ান্ট ইজ কল্ড লিডারশিপ। এবং ত্রিপুরাতে এখন মানুষ কি চাইছে সেটা বোঝা, সেইভাবে নিজেকে পাল্টানো এবং সেইভাবে নিজেকে প্রেজেন্ট করা, দ্যাট ইজ লিডারশিপ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা উপস্থিত হয়েছিলেন, অবশ্যই হয়তোবা ওনারা বুঝে গেছেন এবং বুঝে হয়তোবা সেইভাবে দড়ি সামলাবেন। আচ্ছা, যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ সাথে ছিলেন। আলোচনা হচ্ছিল যে রাষ্ট্রপতি নির্বাচন এবং ছিন্নমূলে তৃণমূল 6 জন বিধায়ক, অর্থাৎ ওনাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, এ নিয়ে আলোচনা করেছিলেন ডক্টর অশোক সিনহা, ছিলেন সুশান্ত চৌধুরী, ছিলেন শ্যামল রায়। ওনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা দেখছেন আগামী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং নিউজ ভ্যানগার্ডের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। চন্দন, নমস্কার, ধন্যবাদ। পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং নিউজ ভ্যানগার্ডের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। চন্দন, নমস্কার, ধন্যবাদ।